আসসালামু আলাইকুম। গতকাল ছিল ৫ আগস্ট ২০২৪। এই দিনটিকে বাংলাদেশী সর্বস্তরের মানুষ কেউ স্বাধীনতা দিবস বলছেন, কেউ বিজয় দিবস বলছেন। যে কোনোটাই বলা যেতে পারে। আমি দুটোই সমর্থন করি এবং দুটোই বলতে আমি চাই। আমি বলব যে এটাই আমাদের প্রথম স্বাধীনতা। এর আগে আমরা আসলে স্বাধীন ছিলাম না। যতই আমরা স্বাধীনতার চেতনার কথা বলি আর স্বাধীনতার প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলি, যেটাই বলি না কেন, আসলে আমরা স্বাধীন ছিলাম না। যদি আমরা এটাকে বিজয় দিবস বলি তাহলে এটা আমাদের বিজয়। অবশ্যই এই বিজয় ছিনিয়ে আনতে আমাদের অনেক রক্ত দিতে হয়েছে, আমাদের অনেক জীবন গেছে। আমাদের কোমলমতি ছাত্র ছাত্রী যারা ছিলেন তারা অকাতরে তাদের জীবন কিন্তু তারা বিলিয়ে দিয়েছেন, তারা রক্ত দিয়েছেন। এটা বলাই বাহুল্য, তাদের অবদান পুরোটাই। এবং একটি বিষয় হলো যে ছাত্র ছাত্রী যারা আন্দোলন করেছেন বা আন্দোলনের মাঠে এখনো আছেন বা থাকবেন বলে কথা দিয়েছেন, কোনো রাজনৈতিক ব্যানারে কিন্তু তাদের কোনো পরিচয় নাই, তাদের কোনো রাজনৈতিক ব্যানার নাই। অরাজনৈতিক ভাবে এই অভ্যুত্থানটা আমাদের দেশে হয়েছে। এটি বিশ্বের একটি বিরল ঘটনা। এই ঘটনার সাক্ষী আমি নিজে বিভিন্ন সময় আন্দোলনে ছিলাম এবং শেষের দিন আমি এই আন্দোলনের সাথে পুরোটা দিন কেন, আমি রাত্রি 10টা 10:30 পর্যন্ত এই আন্দোলনের সাথে আমি ছিলাম। আমি মূলত লেখালেখি করি, আপনারা জানেন, লেখালেখি করি, ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি। আমি এই দিক দিয়ে সবসময় ন্যায় এবং সত্যের পথে থাকা এবং সত্য কথা বলার আমি চেষ্টা করেছি। আমার অনেক হুমকি এসেছে, আমি সেটাকে তোয়াক্কা করিনি, তোয়াক্কা করবো না ইনশাল্লাহ। কারণ বাঁচা মরা আহত নিহত হওয়ার যে বিষয়টা, সেটি আমি মনে করি যে এটা কোনো মানুষের হাতে নেই। আল্লাহ তাআলা যেমন মনে করেন, তিনি যেভাবে মানুষের মৃত্যু দান করবেন তার মৃত্যুটা ঠিক সেভাবেই হবে, এটা আমি নিশ্চিত করে জানি এবং বিশ্বাস করি। কাজেই আমি এতে কখনো দমে যাইনি এবং আমি সবসময় আপনাদের পাশে আপনাদের কথা বলবার চেষ্টা করেছি। এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আর হাজার হাজার কোমলমতি অল্প বয়সী ছাত্রের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা বা যে বিজয়টা আমরা অর্জন করলাম, এই বিজয়টা যে উদ্দেশ্যকে সামনে রেখে এই বিজয়টা ছিনিয়ে আনলেন, এখন অনেক ক্ষেত্রেই আসলে প্রশ্ন দেখা দিয়েছে যে এই বিজয়টা সঠিক ট্র্যাকে থাকবে তো, নাকি বিজয়টা বা স্বাধীনতাটা আসলে ছিনতাই হয়ে যাবে। আমার যথেষ্ট সন্দেহ আছে, সংশয় আছে। আমি ইতোমধ্যে দেখেছি গতকাল একদম শেষ মুহূর্তে যখন শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা আসছে, সেনাপ্রধান একটুক্ষণ পরে ভাষণ দিবেন, জাতির উদ্দেশ্যে কথা বলবেন। এই মুহূর্তে বিজয় মিছিলে বা আন্দোলনে, কুষ্টিয়াতে বিশেষ করে, আমি কুষ্টিয়ায় ছিলাম, এমন অনেক লোককে দেখেছি আন্দোলনে সামিল হতে যারা ছাত্রলীগের পদধারী, যারা যুবলীগের ভাইটাল পোস্ট হোল্ড করেন, যারা আওয়ামী লীগের পক্ষ হয়ে অনেক মিছিল মিটিং আমি তাদেরকে দেখেছি এবং তারা খুব উগ্র ভূমিকা পালন করেছেন মানুষের সাথে। সেই মানুষগুলোর অনেককে আমি এই বিজয় মিছিলে অংশগ্রহণ করতে দেখেছি এবং তারা খুব ছোটাছুটি করছেন। মানে বোঝাই যাচ্ছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের মুখের কথা, তাদের স্লোগান দেখে বোঝাই যাচ্ছে যে তারাই আসলে এই বিজয়টা ছিনিয়ে আনতে সবচাইতে বড় ভূমিকা পালন করেছেন। এই রকমের একটা ভাব আমি কিন্তু দেখেছি কাল। এবং আজকে সারা দেশে স্বাভাবিকভাবেই বিভিন্ন সংস্থা বা বিভিন্ন পার্টির পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে বিজয় মিছিলটা উদযাপন করা হবে বিভিন্ন জায়গায়। এটা স্বাভাবিক কারণেই হবে। তো এই বিজয় মিছিলে আমরা এমন অনাকাঙ্ক্ষিত অনেক ব্যক্তিকে দেখব যারা 15 বছর ধরে সরকারকে ক্ষমতায় টিকে রাখার জন্য এমন কোনো কাজ নাই যা তারা করে নাই। সেই মানুষগুলোকে আমরা চিহ্নিত করতে মনে হয় ভুল করে ফেলেছি, বা চিহ্নিত করার পরেও আমরা কোনো কথা বলিনি, চুপ করে থেকেছি। তারপরে বাড়িঘর লুটপাট হচ্ছে সারা দেশেই। গণভবন যখন লুটপাট হয়েছে, সেখান থেকে হাঁস মুরগি পর্যন্ত চলে গেছে। সেই দৃশ্যগুলো আমরা দেখলাম যে ফার্নিচার চলে যাচ্ছে মাথায় করে নিয়ে, ফ্রিজ থেকে খাসির রান বের করে নিয়ে চলে যাচ্ছে। সারা বিশ্ববাসী দেখেছে যে যারা ন্যায়ের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে এই স্বাধীনতাটা, এই বিজয়টা যারা আনলেন, তাদের পক্ষ হয়ে এক শ্রেণীর মানুষ লুটপাট করছে। সামান্য জিনিস যেগুলো ঘরের ভেতরে থাকে সেগুলো নিয়ে তারা উঁচু করে দেখাচ্ছেন যে আমি লুট করে নিয়ে আসলাম। নৈতিকতার কোনো জায়গায় এখানে কি থাকলো? আপনি ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে সামান্য জিনিস চুরি করে লুট করে নিয়ে চলে যাচ্ছেন। আপনার কাছে এই রাষ্ট্র কিভাবে নিরাপদ? এই দেশের মানুষের সম্পদ আপনার কাছে কিভাবে নিরাপদ? এই দেশের মানুষের ইজ্জত আবরু কিভাবে আপনার কাছে নিরাপদ? এই কাজটি যারা করেছেন তারা ওই যে অনুপ্রবেশকারী, আন্দোলনের শেষ মুহূর্তে তারা দলে প্রবেশ করলেন কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখার বিষয় আছে। যাকে তাকে এখন এই বিজয়ে ভাগ বসাতে দেওয়া যাবে না। কোমলমতি ছাত্র যারা নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বটা
সম্ভবত এখন আর তাদের হাতের মুঠোয় থাকছে না। আমার কাছে এটা সন্দেহজনকভাবে খুবই মনে হয়েছে। আমি খুব আশঙ্কিত যে মূল আন্দোলনটা যারা বিজয়টা ছিনিয়ে আনলেন, স্বাধীনতা ছিনিয়ে আনলেন তাদের জীবন দিয়ে, প্রাণ দিয়ে, রক্ত দিয়ে, এটা তো গুণে শেষ করা যাবে না যে কি পরিমাণ মেহনত তাদের করতে হয়েছে, কি পরিমাণ ত্যাগ স্বীকার তাদের করতে হয়েছে। সেই ত্যাগের বিনিময়ে যে অর্জনটা এলো, সেই অর্জনটা অলরেডি ব্যাহত হতে শুরু করেছে। আমি জোর দিয়ে বলতে চাই যে অনুপ্রবেশকারীদেরকে, যারা সরকারকে 15 বা 17 বছর ধরে ক্ষমতায় টিকে রাখার জন্য সব ধরনের অন্যায় অবিচার করেছে, ভোট চুরি করেছে, ডাকাতি করতে সহযোগিতা করেছে, এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকে রাখার জন্য তারা এখন আপনার বিজয় উদযাপন করছে। আপনি তাদের চিনছেন না, অথবা চিনে কোনো কথা বলছেন না। এটা বিরাট ভুল। এই ভুল সংশোধন করতে হবে আজকেই। যে বিষয়টি বলতে চাই আরেকটি, সেটি হলো কোটা বিরোধী আন্দোলন শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে, এবং বৈষম্য বিরোধী আন্দোলন তো একটা শিরোনাম। এই শিরোনামের অধীনে ছাত্রছাত্রীরা যেটা চেয়েছে, শিক্ষার্থীরা যেটা চেয়েছে, মূল দাবি যে দুর্নীতি অনিয়মটা কোথা থেকে আসে, সেই টোটাল মেকানিজমটা চেঞ্জ করে ফেলতে হবে। তো মেকানিজম চেঞ্জ করে ফেলতে হবে। প্রধানমন্ত্রী তো অবৈধ প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, তিনি তো চলে গিয়েছেন, অথবা তাকে চলে যেতে সহযোগিতা করা হয়েছে। তাকে তো এই দেশে রাখতে হতো যদি তাকে বিচার করতে হয়। যে অপরাধ তিনি করেছেন, আমরা তো তার বিচার চাচ্ছি, কিন্তু বিচার করার আর কি কোনো সুযোগ আছে? তিনি তো অলরেডি দেশের বাইরে। এই মানুষটার কোনোভাবেই কখনোই আর বিচারের আওতায় আনা কোনো সুযোগ আসলে কিন্তু নাই। আমরা তাকে পাচার করে দিয়েছি। 1, 2 হলো মাননীয় সেনাপ্রধান, তিনি এখন গভর্নমেন্টের দায়িত্বে আছেন। তিনি যে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, তাদের প্রধানদের সাথে বসলেন পরামর্শের জন্য যে কিভাবে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তার কাছে কিভাবে ক্ষমতা হস্তান্তর করবেন এবং কত শর্ট টাইমের ভেতরে এটা তিনি করতে পারেন। রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বসে এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে বসে তিনি এই বিষয়ে আলাপ আলোচনা করেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারকে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন স্বৈরাচারীকে 17 বছর ধরে ক্ষমতায় টিকিয়ে রেখেছে যে শক্তি, সেই শক্তিকে আবার ডেকে আনা হয়েছে, তাদের সাথে মিটিং করা হয়েছে জাতীয় পার্টি। এরাই তো সরকারকে টিকে রেখেছিল, এরাই তো হাসিনাকে টিকিয়ে রেখেছে। এটা সবাই জানে, বিশ্ববাসী জানে। হাসিনাকে টিকিয়ে রাখার পেছনে কার অবদান সব থেকে বেশি? নিশ্চয়ই জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির নেতৃবৃন্দর সাথে পরামর্শ করার কোনো কি দরকার ছিল? এটা করা হলো। তার মানে ছাত্ররা যে দাবিটা করেছেন যে পুরো সিস্টেমকে চেঞ্জ করে ফেলতে হবে, এখানে সিস্টেম চেঞ্জ করার আমি কোনো সুযোগ দেখছি না। জাতীয় পার্টির সাথে বৈঠক করেই যদি সমাধানের রাস্তা খুঁজতে হয়, তাদের পরামর্শ নিয়ে যদি আবার সামনের পথ চলাটার দিকে যদি এগুতে হয়, তাহলে এটা খুবই দুঃখজনক। আমি আশাবাদী হওয়ার মতো আসলে কিছুই দেখছি না। অন্তর্বর্তীকালীন সরকার কাদের দিয়ে গঠিত হবে, এই ব্যাপারে যারা আন্দোলন করেছে, জীবন দিয়েছে, সেই সাধারণ ছাত্রছাত্রী, তাদের যারা সমন্বয়ক আছে, সেই সমন্বয়ক টিমের সাথে বসতে হবে। তাদের মতামতটা অগ্রগণ্য করতে হবে, তাদের মতামতটা সবার আগে বিবেচনায় নিতে হবে। এখানে রাজনৈতিক দলগুলোর সাথে আপনি বসেন, কোনো অসুবিধা নাই, কিন্তু রাজনৈতিক দলগুলো আপনি কিভাবে নির্বাচন করছেন? সেই দলকে ডাকা হচ্ছে যে দল 17 বছর ধরে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে, এবং তারা নিজেরাও স্বৈরাচারী হিসেবে পরিচিত, সেই জাতীয় পার্টিকে বৈঠকে রাখা হচ্ছে, তাদের পরামর্শ গ্রহণ করা হচ্ছে। খুবই ভয়ঙ্কর কথা এটা। আন্দোলনটা যে কারণে হলো, এই আন্দোলনটা ফলপ্রসূ হবে অন্তত কালকের ঘটনা থেকে আমি এটা বুঝতে পারছি না, আমার কাছে তা মনেই হচ্ছে না। আরো একটি বিষয় খেয়াল করুন, ছাত্রদের সমন্বয়ক যারা, সেই সমন্বয়কদের সাথে তো বসতে হবে, তাদের পরামর্শটাকে সামনে রাখতে হবে সবার আগে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, কারণ এই বিজয়টা তারাই এনেছে, আর কেউ আনেনি। পলিটিক্যাল পার্টির ব্যানারে এই আন্দোলনটা হয়নি। পলিটিক্যাল পার্টি যারা ছিল তারা অবশ্যই সহযোগিতা করেছে, এটা স্বীকার করতে হবে, কিন্তু মূল যে ব্যানার, বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, এই আন্দোলনের যারা হোতা, সেই সমন্বয়কদের সাথেই বসতে হবে এবং তাদেরকেই অগ্রাধিকার দিতে হবে। কিভাবে? ইন্টারিম গভর্নমেন্ট কাদের দিয়ে গঠন করা হবে? এই ছাত্ররা, বয়স্ক পলিটিশিয়ান যারা আছেন, তাদের থেকে একেবারে নাবালক, কম বোঝে এরকমটি মনে করার কোনোই কারণ নাই। এই ছাত্রদেরকে আমলে নিতে হবে, তাদের মতামতকে অগ্রাধিকার দিতে হবে। আরো একটি বিষয় বলি, যারা শাহাদত বরণ করেছেন, হাজার হাজার মানুষ বা লাখে পৌঁছে গেছে, হয়তোবা কয়েক হাজার মানুষ তো মারা গেছেই পুলিশের গুলিতে, ছাত্রলীগের, যুবলীগের গুলিতে বা তাদের হামলায়। এদের কি তালিকা হবে? নাকি 71-এর মুক্তি যোদ্ধার মতো এদের তালিকা হওয়ার কোনো প্রয়োজন পড়বে না? এদের তালিকা হতে হবে এবং গ্যাজেট প্রকাশ করতে হবে। এই পরিবারগুলোকে কি কি সুযোগ সুবিধা দিতে হবে, তাদেরকে কিভাবে মূল্যায়ন করতে হবে, এই শহীদদেরকে, তার একটা গ্যাজেট প্রকাশ করতে হবে। যারা আহত হয়েছেন,
এখনো যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এখনো আহতদের ভেতর থেকে প্রতিদিন মানুষ শাহাদাত বরণ করতেছে, মারা যাচ্ছে। এই যে যারা আহত হলেন এবং যারা এই যুদ্ধে ছিলেন, তাদের কি তালিকা হবে? যোদ্ধা হত মুক্তিযোদ্ধাদের যেমন ভুয়া তালিকা হয়েছে, মুক্তিযোদ্ধাদের যেমন ভুয়া তালিকা হয়েছে, এই ক্ষেত্রেও কি ভুয়া তালিকা করার সুযোগ দেওয়া হবে? ইমিডিয়েটলি কি এই তালিকাটা প্রস্তুত করা যায় না? এখন তো একেবারে উত্তপ্ত পরিস্থিতি, এখন সবাইকে চেনা যাচ্ছে, জানা যাচ্ছে, ঠিক এই মুহূর্তে তালিকা প্রস্তুত করতে কি কোনো অসুবিধা আছে? এই তালিকা প্রস্তুত করতে হবে। যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে সেইভাবে পদবি দিয়ে মূল্যায়ন করা, যেমন বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, এই ধরনের খেতাব কিভাবে দেওয়া যায় সেটা। আরেকটি বিষয় হলো যে যারা আহত হয়েছেন মারাত্মক রকমে, তাদেরকে কিভাবে মূল্যায়ন করে, তাদের তালিকা করতে হবে এবং তাদেরকে কিভাবে সুবিধা এই রাষ্ট্র দেয় সেই ব্যবস্থা। কারণ এটা রীতিমতো একটি যুদ্ধ। আমরা স্বাধীন কখনোই ছিলাম না, সদ্য মাত্র স্বাধীন হলাম 5 অগাস্ট 2024। এটা আমাদের স্বাধীনতা দিবস, এটা আমাদের বিজয় দিবস। আমরা মাত্রই স্বাধীন হলাম। এই স্বাধীনতা যারা এনে দিল, তাদের জীবনের বিনিময়ে তাদেরকে তালিকা করতে হবে, গেজেট প্রকাশ করতে হবে যে তাদেরকে কি কি পদে পদায়ন করতে হবে এবং কিভাবে তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদের পরিবারকে কিভাবে মূল্যায়ন করতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকার বলি আর ইন্টারিম গভর্নমেন্ট বলি, যেটাই বলি না কেন, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যাদের ব্যানারে এই যুদ্ধটা হয়েছে, সেই সমন্বয়কারীদের মতামতের ভিত্তিতে এই ইন্টারিম গভর্নমেন্ট এটা গঠন করতে হবে। না হলে ছাত্র জনতা বলেছে যে তারা তাদের যুদ্ধের মধ্যেই আছে, যদি কোনো ব্যত্যয় ঘটে, তাদেরকে যদি অবমূল্যায়ন করা হয়, ছাত্রদেরকে, সাধারণ ছাত্রদেরকে, এই মানুষগুলোকে যদি অবমূল্যায়ন করা হয়, যদি তাদের কথা শোনা না হয়, তাহলে এই আন্দোলন অব্যাহত থাকবে, এটা তারা ঘোষণা দিয়েছেন। আমরাও তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সকলকে অনেক ধন্যবাদ।